আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মরিচ ধরে আছে গাছটায়। তবে আমি কিন্তু একজন ব্যর্থ মরিচ চাষী। তো আমার মতো কারা কারা ব্যর্থ মরিচ চাষী, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। আমি কিন্তু একসময় দেখা যায় মরিচ গাছে ধরাইতেই পারতাম না, গাছ এত সুন্দর হতো, পাতা কুঁকড়াতো না, কোনো কিছু সমস্যা হতো না, কিন্তু ফল কিন্তু সেট হতো না, শুধু ঝরে যেত। তো অনেক খারাপ লাগতো যে মরিচ কেন হয় না। হতো সেটা, গাছের বয়স যখন হয়ে যেত তখন দেখা যায় মরিচ ধরতো। তো আমি একজনের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি যে মরিচ গাছের তেমন একটা যত্ন নিতে হয় না, তেমন অতিরিক্ত খাবার পানির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পাতা যেন না কুঁকড়ায় এই বিষয়টা একটু খেয়াল রাখলেই হবে। আর মাটি যেন শুকনা থাকে, ভেজা ভেজা না থাকে। তো আমিও সেই পদ্ধতিটা একটু ফলো করছি। আর এই যে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো মরিচ ধরানোর, আমি যে ফুলের ডোকার ফুলটা হাত দিয়ে ঘষে ঘষে দিলাম ওইখানে কিন্তু এটা ঘষে দেওয়ার কারণ হলো এটা পরাগায়ন করা। এভাবে যদি আপনিও হাতের আঙ্গুল দিয়ে ফুলের যে মাথাটা থাকে সেটা যদি আলতো হাতে ঘষে দেন, তাহলে দেখা যায় পরাগায়ন হয়ে যাবে। অনেকাংশে প্রধান কারণ হয়ে থাকে ফুল ঝরে পড়ার পরাগায়ন। আর এইভাবে যদি আপনারা ঘষে দেন আঙুল দিয়ে, তাহলে দেখা যায় পরাগায়ন হয়ে যাবে। আর দ্বিতীয়ত কারণ সেটা হলো অতিরিক্ত পানি। এই যে দেখেন আমার টবের মাটিগুলি কত সুন্দর শুকনা হয়ে আছে, আমি কিন্তু এখানে তেমন কোনো পানি দেই না। দেখা যায় যখন মাটি একদম শুকিয়ে আসে তখন কিন্তু দেই। আপনারা খেয়াল রাখবেন টবের মাটি যেন অতিরিক্ত না ভেজা থাকে, এতে করে দেখা যায় যে ফুল কিন্তু ঝরে পড়ে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অতিরিক্ত শুকিয়ে গেলে এটাও কিন্তু ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ। তো খেয়াল রাখবেন যেন হালকা রস থাকে মাটিতে। আর সবসময় মরিচ গাছের গোড়াটা ক্লিন রাখবেন। ছোট ছোট যখন ডালপালা বের হবে সে অবস্থায় কেটে ফেলবেন, বড় হওয়ার আশায় থাকবেন না। দেখা যায় বড় হতে হতে গাছ কিন্তু অনেক খাদ্য খেয়ে নেবে। তো এখন আসি মরিচের পাতা কোঁকড়ানোর সমস্যা। মরিচের পাতা কোঁকড়ানোর সমস্যার সমাধানে আপনারা যে কোনো কীটনাশক রেগুলার ব্যবহার করবেন, অবশ্যই সপ্তাহে 2 দিন, যদি বেশি হয় আর যদি সমস্যা না থাকে 1 দিন করলেই যথেষ্ট। তো অবশ্যই রেগুলার আপনারা কীটনাশক স্প্রে করবেন, সেটা জৈব কিংবা অজৈব যেটাই হোক না কেন। আর অতিরিক্ত খাবার দিবেন না, যখন মাটি তৈরি করবেন তখনই কিন্তু খাবার দিবেন। আর প্রয়োজনে যদি প্রয়োজন পরে কিন্তু নাইট্রোজেন জাতীয় সারগুলি বাদ দিয়ে খাবারগুলি দিবেন, তাহলে দেখবেন গাছে কিন্তু প্রচুর মরিচ ধরবে। আর এবার কিন্তু আমি সফল হয়েছি, এবার মরিচ চাষ করতে যেয়ে দেখা যায় প্রত্যেকবার খালি ঠগেই যেতাম, তবে এবার মরিচ গাছে কিন্তু প্রথমেই আমি মরিচ ধরাতে পেরেছি। কী যে আনন্দ লাগছে, কী যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনারা যারা আমার মতো ব্যর্থ হয়েছেন মরিচ করতে, গাছ অনেক ভালো কিন্তু ধরে না, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। পরাগায়ন করে দিবেন, পানি কম দিবেন, খাবার লিমিটেড, আবার হচ্ছে কীটনাশকটা রেগুলার স্প্রে করবেন, তাহলেই দেখবেন আপনাদের কাছে সুন্দর মরিচ ধরছে। তো মরিচ দেখা যায় একটা আকর্ষণীয় সবজি, সবজি না ঠিক মশলা। সবাই করতে চায় কাঁচামরিচ। ছাদ বাগান করার প্রথম কথা আসলেই প্রথমেই মরিচ আর লাউয়ের কথা মাথায় আসে। তো এর জন্য মরিচ সবাই করতে চায়, একটা আকর্ষণীয় মশলা বলা যায়। তো আপনারাও কিন্তু এভাবে করে আমার মতো করে করতে পারেন। বাজারে অনেক কীটনাশক আছে, যেগুলি রাসায়নিক কীটনাশক, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন, যেমন নাইট্রো, ইমিটা, ফার্মিটেক, অনেক হচ্ছে কীটনাশক আছে। আবার জৈব কীটনাশকও থাকে। যদি আপনারা এগুলি না ব্যবহার করতে চান, তাহলে আপনারা অবশ্যই নিম তেলটা সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন স্প্রে করে দিবেন। নিম তেল যদি আপনারা হাতের কাছে না থাকে, তাহলে আপনারা নিম পাতা পানিতে ফুটিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে পানির, তখন ওই অবস্থায় সারা রাত রেখে দিয়ে তারপরে আপনারা সেই পানিটা পরে স্প্রে করবেন। এতেও কিন্তু অনেক কাজ হয়। নিম তেলের দেখা যায় যে দামটা অনেক বেশি থাকে, এজন্য আপনারা এই কাজটা করতে পারেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ছাদ বাগান বিষয়ে কোনো রিলেটেড যদি প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু যারা সবজি চাষ করি ছাদ বাগানে, তারা কিন্তু হচ্ছে অন্য
গাছ লাগাতে চায় না, বিশেষ করে ফুল ফল এগুলির দিকে তেমন আকর্ষণ থাকে না। কারণ সবজি যখন হতে শুরু করে দেখা যায় যে ভ্যারিয়েশনটা অনেক হয়, অনেক ঘন ঘন সবজি চাষ করা যায়, এক একবার এক এক ধরনের। তো আমার কিন্তু খুব ভালো লাগে। ফল গাছের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। আর ফুল গাছ তো ফুল গাছ, অনেকেই দেখছি ইদানিং ফুল গাছ ছেড়ে সবজি গাছ করে। আসলেই হচ্ছে দেখা যায় যে সবজি করলে মনের চাহিদা মিটে, চোখের চাহিদা মেটে, আবার পকেটের চাহিদাও কিন্তু মেটে, পকেটটাও বাঁচে। সব দিক থেকে দেখা যায় সবজি চাষ করলে ভালো হয়। তো আমরা যারা ছোট ছোট ছাদ বাগানি আছি সবাই চেষ্টা করব একটু বেশি পরিমাণে সবজি চাষ করার। আর এখন কিন্তু শীতকাল, সবজি চাষের উপযুক্ত সময়। আর এখানে দেখেন ছোট্ট করলা গাছটা কিন্তু আপনিই উঠেছে, আমি কিন্তু লাগাই নাই। 2 দিন আগে যে লাউটা পরাগায়ন করেছিলাম, আর এই যে দেখেন বাড়তে শুরু করেছে। এক আপু কমেন্ট করেছে লাউ পরাগায়নের পর কয়দিন সময় লাগে। আসলে এইটা সঠিক বলা যায় না, এক এক জাতের এক এক সময় লাগে, আসলে এইটা সঠিক করে বলা যায় না। তবে 12 থেকে 15 দিনের ভিতরেই কিন্তু লাউ হারভেস্ট করা যায়। তবে আপনাকে একটা ট্রিক্স বলে রাখি, যখন দেখবেন যে লাউটা একটু হালকা টান টান হয়ে আসছে, এমন শিরশির থাকে, ওই শিরশিরগুলি যখন থাকবে না, হালকা টান হতে শুরু করবে প্লেন হতে, তখন কিন্তু আপনি লাউটা কেটে নেবেন। যদি প্লেন হওয়ার পরে 2 দিন কিংবা 1 দিনও রাখেন তাহলে কিন্তু ওই লাউটা বাতি হয়ে যাবে। তো আপনি একটু এই বিষয়টা খেয়াল করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।